যেহেতু অবস্থান গফরগাঁও, সেজন্য গফরগাঁও নিয়ে একটু কথা বলতে চাই। এখানে যিনি কিছুক্ষণ আগে ছিলেন গুণী রাজনীতিবিদ মোয়াজ্জেম স্যার, ওনার বাসা কিন্তু গফরগাঁও। আমার সামনে আছেন অধ্যক্ষ মান্নান ফরিদ খোকা ভাই, ওনার বাসা গফরগাঁও। এখানে যে সম্মেলন হচ্ছে, যার নেতৃত্বে কিংবা ভবিষ্যৎ জেলা কমিটির যিনি সভাপতি আজকে স্বপন আনোয়ার, ওনার বাসা গফরগাঁও। এখানে আছেন বদরুল তপন, ওনার বাসাও গফরগাঁও। আমি বলতে চাচ্ছি যে আমরা যখনই সাহিত্যের কথা বলি তখনই নেত্রকোনার কথা অনেক আসে, কিন্তু গফরগাঁও নেত্রকোনা যদি চারণ পর্বে হয় তো গফরগাঁও হচ্ছে ওই চারণ কবিদের জায়গা, যারা গফরগাঁও রেল স্টেশনে বসে বসে কবিতার আড্ডা দিতেন। আমি বাস্তব কয়েকটা এখন কথা বলবো। বর্তমানে জীবিত আছেন কবি মোহাম্মদ ফারুক। ওনার সাথে যখন আমার সাক্ষাৎ হয়, উনি আমাকে বললেন যে বর্তমান যুগটা হচ্ছে মোবাইলের যুগ, আমার কাছে তো মোবাইল নেই বা আমি এটার সাথে যেহেতু সম্পৃক্ত না, সেজন্য আমার সাথে কারো পরিচিতি নেই, কিন্তু নির্মলানন্দ গুণ তিনি খালি পায়ে আমার কাছে আমার বাসায় যে কত এসেছেন সেটা বলে শেষ করা যাবে না। তো বর্তমানে ওনার বয়স 94, উনি প্রায় খুবই অসুস্থ। তো ওনার একটা ইচ্ছা ছিল, মানে আমাকে বলেছেন আর কি, যে আমি সেটা ব্যক্ত করি। তো এখানে নেত্রকোনার একজন মানুষ কিছুক্ষণ আগে কথা বলেছেন, নেত্রকোনার ভালোবাসার কবি, তিনি বলেছেন যে নির্মলানন্দ গুণ ওনাকে গতকালকে ফোন দিয়েছেন। তো উনি থাকলে আমার জন্য খুব ভালো হতো, আমার দায়িত্ব আমি আজকে এড়াতে পারতাম। যে কবি মোহাম্মদ ফারুক বলেছিলেন যে নির্মলানন্দ গুণ আমার কাছে খালি পেয়ে রেল স্টেশনে এসে আড্ডা দিতেন, আমার বাসায় কত এসেছেন, আজ আমার বয়স 94, আমার কেউ খুঁজ রাখে না। আমি নেত্রকোনার সেই ভালোবাসার কবির কাছে মেসেজটি পৌঁছাতে চাই। আপনি নির্মলানন্দ গুণ স্যারকে বলে দেবেন, যিনি এই শেষ বয়সে মৃত্যু সাহিত্য আছেন, যে কোনো সময় চলে যেতে পারেন কবি মোহাম্মদ ফারুক, গফরগাঁওয়ের কবি। ওনার মাত্র কবিতার বই একটি, কবিতার বইটির নাম হচ্ছে খুলে যায় লোহ কপাট। তো ওনাকে যেন দেখতে যান। ঠিক একই রকম ভাবে আমাদের জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, যিনাকে বাংলাদেশের বহির্বিশ্ব সবাই চিনে থাকেন, ওনার প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে এই বইটির রিভিউ এবং সংস্করণ মানে প্রথম প্রকাশের সময় করে দিয়েছিলেন কবি মোহাম্মদ ফারুক। তো এরকম অসংখ্য মানুষ আছেন গফরগাঁওয়ের মানুষ। আমি একজন নাম এই মুহূর্তে বলবো, যিনি বাংলা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যে ওনার অবদানটা এতই বেশি, যার অবস্থান গফরগাঁওয়ের হাতিকলায়। উনি 2015 সালে মারা গেছেন। উনি 21শে পদক পাওয়ার, স্বাধীনতা পদক পাওয়ার জন্য যে কোনো সময় এখন মনে করি যে মানে উপযুক্ত ছিলেন, কিন্তু উনি কখনো ওইগুলো বিষয় নিয়ে যোগাযোগ করেননি। ওনার প্রকাশিত বই 43টি বইয়ে কখনো নিজের নামও লেখেন নাই, সেই জন্য হয়তো পান নাই কিংবা ওটার চেষ্টা করেন। আমি নামটি বলছি, আপনারা অনেকে চিনে থাকবেন, প্রফেসর মাহবুবুল আলম, যার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক প্রফেসর মাহবুবুল আলম। আমরা মোটামুটি ভাবে অনেকেই পড়েছি বইটি, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ, ভাষাসরব ব্যাকরণ, এরকম বাংলা সাহিত্যের প্রায় 43টি বই লিখেছেন প্রফেসর মাহবুবুল আলম, যিনি কিতিমির কলেজের শিক্ষক ছিলেন, আনন্দমোহন কলেজের শিক্ষক ছিলেন, রাঙামাটি কলেজের শিক্ষক ছিলেন, এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সর্বশেষ শিক্ষা ভবনে তিনি চাকরি করেছেন। সেই প্রফেসর মাহবুবুল আলমকে আমরা কতজনই বা চিনি, যার বাসা গফরগাঁওয়ের হাতিকলায়। তো আমার এটা নিজের দায়বদ্ধ থেকে বলা ছিল। এখানে আমাদের বাসারই বাসা ভাই আছেন, যার বাসা গফরগাঁও। তো আমরা যখনই কথা বলি সবসময় নেত্রকোনার কথা চলে আসে। আমার কাছে মনে হলো যে আমি গফরগাঁওয়ের মানুষ হিসেবে আমার এটা বলা উচিত যে গফরগাঁওয়ে যে এত বিখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন। আর জীবিতদের মধ্যে যদি বলতে চাই, প্রায় অনেক, আমি এক মিনিটে গফরগাঁও নামে একটা গবেষণা করছি, সেই প্রেক্ষাপটে আসলে আমার চেনা বা জানা এরকম অনেক মানুষ আছে। তো যেহেতু কবিতা বলার জন্য এখানে আসা, এখানে এত মানুষ কবিতা বলেছেন, আবৃত্তি করেছেন, এরপরে যদি আমি বলি আমি কবিতা করবো, তাহলে কবিতার আসলে রাগ হবে, আর যারা আবৃত্তি করেছেন তাদের হবে অভিমান। আমি কয়েকটি কথা পড়ে শোনাতে চাই। আমাদের বেতর বাহির কত ফারাক, অন্যের জন্য কাঁদি, অন্যের জন্য দেখায় হা হুতাশ, বড় গলায় মাইকে আওয়াজ তুলে দেয় চিৎকার আওয়াজ। নিজের ঘরে বাবা মা খেয়ে, নিজের ঘরে বাবা মা না খেয়ে খিদের জ্বালায় মরে, কখনো বা পায় এক দুটা পোড়া রুটি, ছিঁড়াশাটে অন্যের খেতে দেয় জীবন পারি। গরিবের কষ্টের আর্তনাদ স্লোগান, বাবা রিক্সায় প্যাডেল মেরে মেরে হঠাৎ হয়েছে অজ্ঞান। অধিকার আদায়ে মাইক ফাটে, মানবাধিকার মানবাধিকার বলে চিল্লাই, রাত বিরাতে বাসায় ফিরে করি হই হুল্লোড়, ভাই বোনকে চোখে রাঙাই, করি গালাগালাজ, বাড়ি থেকে বের হও, তোদের বাড়িতে নেই কোনো অধিকার।
বাইরে ভাই মানুষ চেনা বড় দায়, আমাদের ভেতর বাহির কত ভালো। আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।